ঈদ মোবারক। চলছে ঈদ এবং এই সময়টা সবার জমজমাট কাটছে। এরকম একটা স্পেশাল মোমেন্টে প্রতিদিনের বাংলাদেশের আজকের এই আয়োজনে আমি শ্রাবণ তৌহিদা চলে এসেছি আপনাদের সামনে। নিয়ে এসেছি কাদেরকে? বলতে চাই আমার সাথে রয়েছেন দুজন মানুষ, সিলভার স্ক্রিনের আলো ঝলমলে তারকা তারা। তবে তাদের পরিচয়টা ছাপিয়ে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে পিওর বন্ডিং এবং বন্ধুত্ব বহু বছরের, বলা যায় মনি কাঞ্চন জোড়। এর রহস্যটা কোথায় এবং কীভাবে মেনটেন হচ্ছে এত চমৎকার বন্ধুত্ব এরকম একটি আলো ঝলমলে জায়গায়? সব কিছুই শুনবো। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ তৌহিদা আছি, রংধনু গ্রুপ প্রেজেন্টস স্টার আড্ডা পাওয়ার্ড বাই রামাদাফাই উইন্ধামে। আজকে আমার সাথে আছেন চিত্রনায়ক ইমন এবং চিত্রনায়ক নীরব। ঈদ মোবারক। কিভাবে ম্যাচিং হলো? না, যেহেতু আমার কাছে মনে হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রেড, ওকে, সো মানে কোনো কথোপকথন হয়নি দুজনের মাঝে? না, যেহেতু আমরা জানি যে স্টার আড্ডা মানে হচ্ছে রেড, সো এই জন্য হয় হোয়াইট পড়তে হবে, আদারওয়াইজ ব্ল্যাক। বাহ, সো আমার মনে এইভাবেই মিলে গেছে। ব্ল্যাক ইজ অলওয়েজ ক্লাসি, রাইট? কিন্তু আনফরচুনেটলি এমসিসিতে যারা থাকে তাদেরকে ব্ল্যাক পড়তে দেয়া হয় না। না, এটাও একটা ভালো দিক, কারণ মানে আমার সাথে আজকে এই মনের সাথে মিলে যেত তোমার, সো আমরা একটু আলাদা থাকি, তুমিও আমাদের চেয়ে একটু আলাদা থাকলে, সো সেই কারণেও পড়তে দেয়া হয় না, এটা একটা ভালো হয়েছে। আর আমাদের যেটা বলো যে ম্যাচিং এর এই যে রহস্য, অবশ্যই ব্যাপারটা হচ্ছে এটা আমাদের একটা কোইন্সিডেন্স, একটা মনের মিল। সো আজকের প্রোগ্রামের যে বিশেষত্ব, যেটা আমার আর ইমনের যে ফ্রেন্ডশিপের যে জায়গা থেকে, সো এটা ভালো লাগবে দর্শক, আমার কাছে মনে হয় যে পছন্দ করবে। আমার মনে হয় দর্শকরা খুবই পছন্দ করবে, কারণ আমি বলেছি যেভাবে ইন্ট্রোটা দিয়েছি এবং সেই সাথে আমিও কিন্তু খুব এক্সাইটেড। বিভিন্ন সময়ে তোমাদেরকে আমি বিভিন্ন শোতে পেয়েছি, কিন্তু দুজনকে একসাথে আমার মনে হয় এই প্রথম, তাই না? হয়তো না, আমার মনে হয় যে ওকে, তোমরা দুজন হোস্ট হিসেবে একসাথে শো করেছো, অনেক জায়গায় গেস্ট হোস্ট হিসেবে যেটা করেছি সেটাও তো ধরো যে একদম মানে প্ল্যান করে না, বিকজ ওই সময় করোনা ছিল, তো করোনার মধ্যে আসলে কি করব না, ওটা ছাড়া না, আমরা বিভিন্ন তোর ইভেন্টও মানে একসাথে করছি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি এটা এই টাইপের শোতে আমরা গেস্ট হয়ে ডেফিনেটলি এটা অনেক বড় একটা, আমার মনে হয় যে ক্রেডিট দিতে হবে প্রতিদিনের বাংলাদেশকে। অবশ্যই, এবং আমি খুবই এক্সাইটেড যে তোমাদের আজকে এই যে রহস্য বলো আর বন্ধুত্বের যে মিষ্টতা বলো, সেটা আমি আজকে সুইটনেসটা বের করে নিয়ে আসবো, দর্শকদের মাঝে ছড়িয়ে দিতে চাই। এরকম ফ্রেন্ডশিপ কিন্তু খুব একটা দেখা যায় না, স্পেশালি দুই বন্ধু মিডিয়াতে কেউ আবার বন্ধু হয় নাকি, এই কথাগুলো তো আমরা অনেক শুনেছি। সেই জায়গায় যাওয়ার আগে ঈদ চলছে, কোরবানির ঈদ, খুব মানে চমকপ্রদ হবে যদি আমি ঈদ নিয়েও কিছু কিছু জানতে পারি দুই বন্ধুর মাঝখানে। আমি শুরু করব নীরবকে দিয়ে। তুমি গরু নাকি খাসি? যেহেতু ইসলামে নিয়ম নেই, তাহলে আমি বাঘ অথবা সিংহ হতাম। সো যেহেতু আমাদের কুরবানি, উটও হতে পারো। উটও হতে পারতাম, বাট আমি হলে আর কি বাঘ অথবা সিংহ হতাম। আচ্ছা, ঠিক আছে, যেহেতু সেটা নিয়ম নেই ইসলামের নিয়ম অনুযায়ী, এখন তুমি কোনটা? এখন গরু এবং ছাগল দুটোই কিনেছি। আর তুমি? ছাগল, গরু, মানে উট নাকি? আর তো না, উট দেওয়ার মতো এত ক্ষমতা এখনো হয়নি আসলে। সো গরু এবং ছাগলেই সীমাবদ্ধ থাকতে হয় সব সময়, সো সেটা নিয়ে হবে। আর সেটাও আমি আসলে কোথাও জানাতেও চাই না আসলে, এটা আমার জানাতেও খুব একটা পছন্দ না, বাট এটা যেহেতু একটা কমন কোয়েশ্চেন হচ্ছে লাস্ট 12 ইয়ার্স ধরে, হ্যাঁ এটা খুবই গরু না ইন্টারেস্টিং। ছাগল, মানে তোমাকেও যদি বলি তুমি গরু না ছাগল, আমিও সো অলমোস্ট সবাই এই সেম কোয়েশ্চেন বা সেম অ্যানসারটা দেয়। সো ওই গরু ছাগলের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি এবং ওটাই থাকতে চাই। আমরা যেহেতু আমাদের ঐতিহ্যের মধ্যেই থাকি, সেখানে আসলে গরু বা ছাগলের হাটে যাওয়া, সেটাকে চুজ করা, কিনে নিয়ে যাওয়ার পথে দাম কত সবাই জিজ্ঞেস করছে, এটা একটা ডিফারেন্ট একটা আমেজ কাজ করে। তো তোমরা নিশ্চয়ই গরুর হাটে যাও? হ্যাঁ, আমি যাই, এবং আমি বেসিক্যালি বাসা সবার ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে মানে একদম গরুর হাট থেকে শুরু করে তারপরে দিন কিভাবে গরু কাটাকাটি হবে, মানে কে কাটবে, তারপরে কখন, মানে সবকিছুর সাথেই আমি থাকি। এবং আর ছোটবেলা থেকে তো দাম জিজ্ঞেস করার একটা ব্যাপার ছিল যে দাম কত, জিতলা না হারলা। এবং একটা আরো মজার হতো যে কাউন্টও করতাম যে কে কতটা গরুর দাম জিজ্ঞেস করেছে বন্ধুদের মধ্যে, এটাও থাকতো। এবং আমি জিতলাম না কি হারলাম বন্ধুদের মাঝে, পাড়া প্রতিবেশীদের মাঝে। তারপর আরেকটা গেমও খেলতাম, হয় না যে একটা গরুর দাম নিয়ে দুজন বন্ধু দাঁড়ানো, মানে ও একটা আইডিয়া করতো, মানে গেস করতো যে এটা কত প্রাইস হতে পারে, আমি একটা গেস করতাম যে এর দাম কত হতে পারে, পরে দুজন মিলে মানে কে বেটে জিততো আর কি। ওইটাও একটা গেম ছিল তখন। হ্যাঁ, এটা তো একটা পার্ট। তারপরও বাসায় নিয়ে আসার পরে গরুটার একটা নাম দেয়া বা ছাগলটার একটা নাম দেয়া, সেটাকে একটু সাজানো, মানে এটা আমি জানি না ছেলেরা করে না মেয়েরা করে, বাট করা তো হয় সব সময়। আমার কাছে
যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে যে গলার মধ্যে যে মালাটা যে হ্যাঁ একটু সাজুগুজু করার জন্য। আবার সবচেয়ে খারাপও লাগে ওইটা যে যেদিন এটা জবাব করে ফেলে ওইটার কোনো আর মূল্য থাকে না। বাট হ্যাঁ ওই যে দাম জিজ্ঞেস করা একটা ট্রেডিশন ছোটবেলা থেকেই জিজ্ঞেস করতাম যে এটার দাম কত, বা আমি যে কিনলাম আমি আসলে ঠিকঠাক ছিলাম না নাকি আমার চেয়ে অনেক সময় না ওটা আমারটা বেশি বেটার। সো এটা আসলে ছোটবেলা থেকে এক ধরনের মানে মজা। তারপরে গরুকে নিজে হাতে একটু ঘাস খাওয়ানো বা একটু অন্য লোকই করে দেয় যে খড়কুটো করে যে ভুসি বানিয়ে দেয় একটু খাওয়ানো, এই জিনিসগুলো খুব এনজয় করি এবং এগুলো এখনো ভালো লাগে আসলে। না ওইটা একটা জিনিস হচ্ছে আমরা বেশি শহর কেন্দ্রিক হয়ে যাওয়াতে আমাদের আসলে গরু কিনে এনে রাখার একটা জায়গার একদিন বা 2 দিন দেখি আমরা। মানে আমরা গরুটা কোরবানির যে একদম প্রথম থেকে ইতিহাস থেকে যদি আমরা দেখি যে মানুষের সবচেয়ে পছন্দের মানে প্রাণীটাকে হচ্ছে কোরবানি দেওয়া। সো আমরা আমাদের পছন্দের প্রাণী আসলে আমরা তৈরি করতে পারি না, কারণ আমাদের হয় না যে একটা গরু অনেক দিন ধরে নিজের সাথে ঘাস খাওয়ানো বা পানি খাওয়ানো বা ভুসি খাওয়ানো একটা তৈরি হওয়া ইমোশনের জায়গাটা তৈরি হয় না। বাট আমার কাছে মনে হয় এই শহর কেন্দ্রিক না হলে হয়তো গ্রামের লোকজন একটু হলেও সেটা ফিল করে। আমি কিন্তু স্টিল ফিল করি, আমি হচ্ছে গরু বা ছাগল চোখের দিকে তাকাতে পারি না, এবং আপনাদের যখন স্যাক্রিফাইসটা করা হয় কোরবানির দিনে আমি কখনোই সামনে যাই না। ইভেন যখন কাটাকাটি হয় ওটাও আমার খুব কষ্ট হয়, বাট দ্যাট ইজ দ্য স্যাক্রিফাইস। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে এই 2 দিন বা 1 দিনের মধ্যে যে প্রেমের যে বন্ধনটা ক্রিয়েট হয় ওটাও কিন্তু অনেক বিশাল ব্যাপার। যে আমি 2 দিন ধরো একটা বাসায় থাকে তো ম্যাক্সিমাম, এখন তো অত যে গ্রামের মতো সিস্টেম নেই, ঢাকা শহরে 1 দিন 2 দিন বেশি রাখা যায় না, বা আগের দিন 2 দিন আগে কিনি। সো 2 দিনে প্রত্যেক দিন দেখছি ওকে কতবার করে, বা বারবার নিচে নামছি গ্যারেজে এসে দেখে একটা প্রেম সৃষ্টি হয়ে যায় কিন্তু গরুর প্রতি মায়া। ওইটা একটা কারণ ওইটা হয় কি ওই যে মানে অনেক গরু দেখার পরে একটা গরু পছন্দ করে কেনা, সো ওইটা পছন্দেরই একটা গরু, মানে ওই ইমোশনটা আসলে ডিফারেন্ট আমাদের। এটা যারা অন্য ধর্মের তারা হয়তো রিলেট করতে পারবে কি পারবে না, বাট আমাদের ইমোশনটা খুব গভীরে থাকে, সেটা 1 দিন হোক 2 দিন হোক, ভালোবাসাটাও ডিফারেন্ট থাকে। যাই হোক, এই যে কোরবানির ঈদে শুধুমাত্র কোরবানি না, মানে আরো অনেক কিছুর সাথে কিন্তু আমরা রিলেটেড। আমরা যদি যারা আসলে সিলভার স্ক্রিনে তোমাদের কথা বলছি, তোমাদের তো অনেক বেশি ডায়েট সচেতন থাকতে হয়, ওয়ার্কআউট করো তোমরা, তারপর এই সময়টা ডায়েট নিশ্চয় ভুলে যাও। দুজনের কাছেই প্রশ্ন। আমার কাছে প্রথম যেটা মনে হয় যে কোরবানি মানে এটা আমার হয় না যে আমরা যেমন ধর্মকে বিশ্বাস করি, ঠিক সেই জায়গা থেকে কোরবানির মাংস খেলে আসলে কোনো প্রবলেম হয় না, কোনো ওয়েট গেইন করে না, মানে এরকম একটা অন্ধবিশ্বাসের মতো একটা বিশ্বাস নিয়ে আমি খাওয়া শুরু করি। কারণ এটা তুমি ভালো করে জানো, দেখবা যে রোজার ঈদে আমরা 30 দিন যখন রোজা রাখি তখন দেখবা তুমি যদি একদিন যদি সকালে উঠে না খাও, দুপুরবেলা গ্যাস ফর্ম করে অবস্থা খারাপ হয়ে যায়, মানে নিঃশ্বাস নিতে পারে না। তারপরে মানে তুমি যদি একটা ভাজা পোড়া খাও, সেই ভাজা পোড়া খেলে মাথা ঘুরে একদম শেষ হয়ে যাবে। সেই তুমি কিন্তু প্রতিদিন রোজা রেখে ভাজা পোড়াই খাচ্ছ এবং সারাদিন খাওয়া, তখন কই মানে গ্যাস্ট্রিক এগুলো কোথায় যায়? সো ঠিক আমার কাছে মনে হয় এটা অন্ধবিশ্বাসের মতো যে গরুর মাংসটাও এমন যে হ্যাঁ বিলিভ আমার ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে গরুর মাংসটা আসলে ওয়েট গেইন করে না। প্লাস আমি আমার জায়গা থেকে বলবো সেটা হচ্ছে যেমন আমি প্রেশারের ওষুধ খাই অনেক বছর, আমার হাই প্রেশার। সো আমি নর্মালি মানে গরুর মাংস পছন্দ করি না, বাট খাই না আমি। সো কিন্তু আমি কিন্তু গরুর মাংস আমি এত বেশি গরুর মাংস খাই কোরবানি ঈদের সময়, আমার কিন্তু কোনো প্রবলেম হয় না, কোনো প্রেশারের কোনো ঝামেলাই হয় না। সো আমি কেন বিশ্বাস করব না? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের বিশ্বাস, কিন্তু আই উইশ যে এটা আসলে আমি অ্যাজ আ ডক্টর সায়েন্টিফিক্যালি বলতে পারতাম। না, ডক্টরদের সাথে রিলিজনের একটা কিন্তু কনফ্লিকশন থেকেই যায়। তা নেই, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা রমজান মাস এটা কিন্তু সায়েন্টিফিক্যালি ওই সায়েন্সটা নেওয়া হচ্ছে ইসলাম থেকে। এটাই বললাম, স্বীকৃত। এটাই বলছি আমি, আসলে সায়েন্সের সাথে এখন আমাদের ইসলামের অনেক কিছুই স্বীকৃত। যাই হোক, এই জায়গা থেকে বের হয়ে আসি, তুমিও নিশ্চয়ই খেতে পছন্দ করো, বা কোরবানি ঈদে কি খেতে পছন্দ করো? আমি আসলে কোরবানি ঈদে সবচেয়ে বেশি পছন্দ যে তখন আসলে কয়েকদিন ডায়েট চার্ট ভুলে যাও, কারণ গরম ভাত, গরুর ঝোড়া মাংস, কলিজা ভুনা, সো অনেকদিন জাল দিতে মানে আমার সবচেয়ে বেশি পছন্দ হয় যে জাল দিতে দিতে যে ঝোড়া মাংসটা হয়, এবং পরোটা তো ধরো এখন একটা খাই বা 2টা খেতে চাই না। কয়টা ম্যাক্সিমাম খাও? আমি কোরবানিদের যদি বেসিক্যালি বলি যে তখন কোনো হিসাব থাকে না, আনকাউন্টেবল খেতে থাকি যতক্ষণ পর্যন্ত মজা পাই। কারণ কোরবানিদের প্রথম 7 দিন নো কম্প্রোমাইজ, নো ডায়েট। হ্যাঁ, তারপরে সময়টা টাইট। তারপর আরেকটা জিনিস কি, মানে তুমি যতই গরুর মাংস খাও, মানে পৃথিবীর যত যায় ভ্যারাইটিস গরুর মাংস খাও,
কিন্তু কোরবানিদের গরুর মাংসের টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট। মানে এটা আমার মনে হয় কি যে নিজের মনকেও তো একটু মানে হ্যাপি রাখতে হবে, নিজেকে একটু হ্যাপি রাখতে হবে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর ঝুরা মাংস, একটু পেঁয়াজ মরিচ, এটা আসলে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সো মানে আমি মানে তুমি ধরো অনেক আমরা সব অনেকদিন ধরে ভাত খাই না বা মাঝে মাঝে খাই, কিন্তু কোরবানি হলে আমি ভাতটাই খাই। আমরা সবাই এটা সবাই মনে হয় এটা আলাদা মজা আসলে একদম। মানে আর তুমি এমন ভাবে বলেছো, সত্যি সত্যি সামনে আমি খাচ্ছি। বাংলাদেশের সবাই এটা পছন্দ করে এইভাবে খেতে, সবাই। তবে এটা তো গরুর মাংসের কথা শুনলাম, এছাড়াও প্রত্যেকটি বাসায় তখন রেজালা। এবার মুরগির মাংস নিয়ে বলবো কিছু? আমার মুরগি দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। কাচ্চি বলতে পারো, তারপরে হচ্ছে মেজবানি বলতে পারো, অনেক কিছু আছে। আর মুরগি মাইন্ড করতে পারে। হ্যাঁ, কাচ্চিটাও মজা, কাচ্চিটাও খেতে ভালো লাগে। হ্যাঁ, কাচ্চিও খেতে ভালো লাগে। সো কাচ্চিও খাই, বাট গরুটা স্পেশালি। দুজন রান্না করো নাকি শুধু খাও? না, আমি আমার ফ্রেন্ডরা যখন মানে অনেক আগে ফ্রেন্ডরা যখন বাসায় থাকতো তখন দেখা যেত যে রাতের বেলা কি খাবো, সো সেই জায়গা থেকে খিচুড়ি রান্না করতাম। বাট খিচুড়ি রান্নার সময় কারণ এটা সহজ মনে হয়, এখন শুধু ভাত খাওয়ানোটা ফ্রেন্ডরা মিলে আসলে তখন এটা কোনো মজার কোনো কিছু হয় না। মনে হয় যে ঠিক আছে খিচুড়ি রান্না করে একটা ডিম ভাজবো, তারপরে বা বাসার মধ্যে যেটা থাকবে সেটা ফ্রিজ থেকে বের করে গরম করব। সো ওইটা ছিল। বাট খিচুড়ি যেটা হতো কালার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যায়। কি রকম? মানে একটা হচ্ছে হলুদ হয়, কিন্তু এটা মাঝে মাঝে দেখা যায় ক্রিম কালার হয়ে যাচ্ছে, অথবা মনে করো মানে বাসন্তী কালার, কম বেশি হয়ে যেত অনেক। রংধনু কালার হতো না, কিন্তু একটা খিচুড়ি আছে কিন্তু বাসন্তী খিচুড়ি, আমি সেজন্য ভাবলাম। আমি দেখিনি। আচ্ছা, এটা না, বাট ওইটা সেটা হয়তো সে ওই মেনুটা বানানোর প্ল্যানিং, আর আমারটা আসলে কালার মানে না পারার কারণে এমন হতো। আচ্ছা, মানে তার মানে শেফ হিসেবে নিজেকে খুব বেশি মার্কস দিচ্ছ না তুমি? আর তুমি ট্রাই করো নাকি করোই না? না, আমি ডিমটা খুব ভালো ভাজি। ডিম আমার প্রিয় খাবার। আমি খুবই মানে আমি কেন বলছি, আমি ডিমটা নিয়ে অনেক বছরের গবেষণার ফসল হচ্ছে ডিম ভাজা। আমি অনেক মানে মজা করে ডিম ভাজতে পারি অনেস্টলি। এটা শিখতে হবে তোমার কাছ থেকে, অফ দ্য রেকর্ড, যেহেতু ডিম ভাজি আমার খুব প্রিয়। এবং আমি যখন করোনা ছিল তখন আমি গরু মাংস রান্না করেছি, বাট ডেফিনেটলি আমি জানি না কোনটার পর কি দিতে হয়। আমার ওয়াইফ আমাকে বলতো এটা দাও, আমি বললাম যে আজকে আমি রান্না করতে চাই, মানে করার মতো কোনো কাজ ছিল না, তো এটাই কাজ। আমাদের তুমি একটু বলো যে এটা দাও ওইটা দাও। ইভেন আমি সবকিছু মরিচ থেকে সবকিছু আমি কেটেছিলাম, পরে মাংসটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। বাহ, নিশ্চয়ই তোমার বেস্ট ফ্রেন্ডকে খাওয়াও নি এখন পর্যন্ত? করোনার মধ্যে তো নিজেই খাই না, করোনার মধ্যে তো আসলে নিজেই হয়তো খাই না। করোনার মধ্যে তো আসলে দেখা সাক্ষাৎ হয় না। এভরিডে আমাদের মানে ফোনে ডেফিনেটলি ভিডিও কলেই কথা হচ্ছে প্রায় অলমোস্ট এভরিডে। তার মানে দুজনের রান্না করা খাবার এখনো খাও নাই তোমরা? না, মনে কেউ রিস্ক নেয় নাই। খুব বেশি কনফিডেন্স এই কেউ জায়গায় রিস্ক নেয় না, আমিও রিস্ক নেই নাই, মনে রিস্ক নেয় নাই। ওকে, যাই হোক, তোমাদের বন্ধুত্বের জায়গাটা দিয়ে শুরু করেছিলাম, সেই জায়গাটায় ফিরতে চাইবো ছোট্ট একটা ব্রেকের পরে। দর্শক, আপনারা দেখছিলেন রংধনু গ্রুপ প্রেজেন্টস স্টার আড্ডা, পাওয়ার্ড বাই রামাদা ভাই উইন্ধাম। নিচে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। সমুদ্র আমার খুবই প্রিয়। আমার প্রিয় তুমি। ইট পাথরের শহরে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রিফ্রেশমেন্ট দরকার, বুঝতে পেরেছো? এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। দেখো ভিউটা। ওয়াও, তাই তো। অনেকদিন পর তোমার সাথে আবার কক্সবাজার আসলাম। এখানে ঝিনুক কুড়াতে এসে তোমাকে খুঁজে পেয়েছি। স্টপ, এসব খাওয়া যাবে না, তেল চর্বি দিয়ে ভরা। একদম ভুল ম্যাডাম, রামাদার সব খাবারে দেয়া হয় পরিমিত অলিভ অয়েল। বেশি কথা বলবে না, লেটস মুভ। দাদু এসো, একদম চোখ খুলবে না।
চোখ খুলবে না কিন্তু। সারপ্রাইজ, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি বাবা। ভাইয়া দাঁড়াও দাঁড়াও, আমি আগে যাবো। দাও তো, আমাকে দাও। ছাড়ো না। ঠিক 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 ঠিক। নিয়ম ভাঙার মধ্যে আনন্দ আছে, আর একটু শাসনে ভালোবাসা। তোমার আমার আস্থা, হোটেল রামাদা। আমি আসছি, দাঁড়াও। রামাদা বাই উইন্ডম, কলাতলি, কক্সবাজার। রামাদা রংধনু গ্রুপের ও জেসিকা গ্রুপের একটি প্রতিষ্ঠান। বৈষম্যের দেয়াল ভেঙে তৃণমূলের প্রতিভাকে জাতির সামনে তুলে ধরি আমরা। প্রত্যন্ত গ্রামের নাফিজার শটে জয় দেখল বাংলাদেশ। যেখানে কেউ নেই সেখানে আছি আমরা। প্রতিদিনের বাংলাদেশ, রংধনু গ্রুপের একটি প্রতিষ্ঠান। আরো একবার সবাইকে ওয়েলকাম করছি। আমি শ্রাবণ তৌহিদা আছি রংধনু গ্রুপ প্রেজেন্ট স্টার আড্ডা পাওয়ার্ড বাই রামাদা বাই উইন্ডামে। আমার সাথে আছেন চিত্রনায়ক নীরব এবং সেই সাথে চিত্রনায়ক ইমন। দুজনকে আরো একবার ওয়েলকাম করছি। আমরা ছিলাম কোরবানির খাওয়া দাওয়া নিয়ে, সেখান থেকে এবার আমি পিওর ফ্রেন্ডশিপে আছি। একটা কথা আছে যে মিডিয়াতে কখনো বন্ধুত্ব হয় না, বাট তোমাদের বন্ধুত্ব শুধু হয়নি, দৌড়াচ্ছে এখনো অনেক বছর ধরে। শুরুটা কিভাবে হলো? একসাথে অমিতাভ ভাইয়ের কাজের জন্য ইয়ে করতাম, ইমন তখন আফজাল ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছে। বাট আমাদের মূল যে ফ্রেন্ডশিপটা তৈরি হওয়া হচ্ছে আমাদের বাংলা লিঙ্কের শুটিংয়ে, এবং আমাদের এই শুটিংটার আগে আমরা 10-15 দিন একসাথে আমরা একই জায়গায় ছিলাম, একই রুমে ছিলাম, গল্প শেয়ারিং, একসাথে রিহার্সেল, আড্ডাবাজি, তারপরে মানে সব কিছু শেয়ারিং হয় না যে তখন আমরা সব মানে আমি আর ইমন গল্প করার মানুষ, তো আমরাই দেখা যাচ্ছে রিহার্সেলের টাইমে রিহার্সেল করছি, বাট তারপরে যে লেজার টাইমটা ছিল ওই টাইমে আমরা গল্প করতাম। সো সেই জায়গা থেকে অনেক মানে আস্তে আস্তে করে আমাদের ফ্রেন্ডশিপটা। বাহ, এটা অনেক বছরের এই যে ফ্রেন্ডশিপ, সেই ফ্রেন্ডশিপে আসলে অনেক ধরনের চড়াই উতরাই থাকে। তোমাদের কি কখনো এরকম হয়েছিল? আসলে চড়াই উতরাই তো থাকেই, মানে যে কোনো কিছুতেই থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে, ক্যারিয়ারে থাকে, ফ্যামিলিতে থাকে, সো ফ্রেন্ডশিপেও থাকে। বাট আমার মনে হয় যে আমি যদি না চাই তাহলে সেই চড়াই উতরাইটা কখনো থেমে যাবে না। বাট ও যদি চায় যে চড়াতে থামবে না, সো সেটা কখনো থামে না আসলে। সো এই জন্য মানে অনেক লং রানে আমরা একটু আগে যেটা বললে যে দৌড়াচ্ছি, সো এই দৌড়ানো হয়তো বা আরও শেষ বয়স পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আসলে যেটা হয় যে চড়াই উতরাইগুলো আসলে পাকায় আসলে মানে তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষ বা পঞ্চম পক্ষ যেটাই বললে কেন, বাট আমি খুব সরল মনে বিশ্বাস করি যে মানে মানুষ যাই বলুক না কেন, আমি আমার জায়গা থেকে আমি আমার ডেফিনেটলি কাজ নিয়ে তো কম্পিটিশন থাকবেই, সেটা ফ্রেন্ডশিপ বলি আর ভাই বলি আর বন্ধু বলি, যে কম্পিটিশন থাকবে। কিন্তু সেটার পরেও কিন্তু ধরো যে ঠিক আছে ও করছে ভালো করছে, আমি করছি ভালো করছি, আমার মধ্যে ওই জিনিসগুলো কখনোই নাই, হয়তো ওর মধ্যেও নাই। সো এই জন্য আসলে জিনিসগুলো টিকে গেছে। হ্যাঁ, যদি আমি একটু সেলফিশগিরি দেখাতাম তাহলে হয়তো এটা টিকতো না।
বা দুজনের মধ্যে তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাটেম্পটটা দুজনের একই রকম ছিল বা দুজনের মধ্যে ওই চেষ্টাটা মানে ঘুরে ফিরে কি হয় যে আমাদের পরিচয়টা যেখানে আমাদের তো মিডিয়ার জায়গা থেকে আমাদের পরিচয় রিলেশন এবং কম্পিটিশন আমরা এমন একটা সময় ইন্ডাস্ট্রিতে মানে মডেলিং শুরু করেছি আমার কাছে মনে হয় যে নোবেল ভাইয়ের পরে আমি ইমন মডেলিং এর যেই পজিশনে এটা বাংলাদেশের এখনো কেউ আসেনি এবং মানে আবার কবে আসবে সেটা আমার মনে হয় না পরে আসবে সেটা আমি জানি না বাট নোবেল ভাইয়ের পরে আমি ইমনের মতো কেউ আসছেনি এবং আসতে পারেনি সো সেই জায়গা থেকে আমাদের প্রফেশনাল জার্নিটা তো মানে চ্যালেঞ্জিং ছিল এবং প্রফেশনাল জার্নিটা অনেক স্ট্রাগলিং ছিল সো স্ট্রাগলিং থাকার কারণে আমরা মডেলিং এর জায়গাটায় যেরকম শক্ত জায়গায় ছিলাম সো সেইখান থেকে পরিচয় যেহেতু সো এই পরিচয়ের জায়গা থেকে হয় কি যে প্রফেশনাল পরিচয় তারপরে আসলে আমাদের একদম ফ্রেন্ডশিপের জায়গাটা ফ্যামিলি তারপরে মানে কম্পিটিশনটা আলাদা থাকলেও মানে আমাদের ফ্রেন্ডশিপের জায়গাটা স্মুথ চলেছে বা আমার যেটা মনে হয় যে মানে ধরো ওই যে আমি যে মানে একটা মানুষ যখন ধরো আমরা যেহেতু দুজনেই ধরো আমরা অনেক স্ট্রাগলিং করে আমরা বিভিন্ন জায়গায় মডেলিং এর একটা সিস্টেম ছিল আগে বিভিন্ন জায়গায় ছবি জমা দেওয়া কেউ ফোন দিলে আমার কাছে ভাড়া না থাকলেও আমি হয়তো বা ভালোভাবেই ওই জায়গায় যে হাজির হয়েছে ও হয়েছে দৌড়াদৌড়ি করতাম তো আমরা বিভিন্ন জায়গায় সো ওর মধ্য থেকে বাংলা লিঙ্কের যে সুযোগটা এই 15 বা 20 দিন আমরা যে একসাথে ছিলাম একই জায়গায় ওই অনেক কিছু শেয়ারিং বা আমরা দুজন ফিল্ম করতে চাই বা ফিল্ম হবে কিনা তো দেখা গেল যে আমি যখন প্রথম ফিল্ম স্টার্ট করি আমি সাথে সাথে তুইও ফিল্ম স্টার্ট কর আনালে কিন্তু ও আমার যখন আমার এক বুক ভালোবাসাটা যখন আমার মহরত হলো ও কিন্তু এসেছিল এবং এসে ও কথা বলেছে ঠিক কিছুদিন পরে কিন্তু আবার ও স্টার্ট করলো আমার পক্ষ থেকেও শুভকামনা ছিল সো এই যে শেয়ারিংগুলো বা ধরো আমরা তখন কন্টিনিউ আমি বললাম যে আমি আর নাটক বা আমি করব না ও একই সাথে ডিসিশন নিয়ে নিল যে আমরা দুজনে একসাথে ফিল্মে স্টার্ট করলাম কমার্শিয়াল ফিল্ম সো ওইখানেও তো ধরো অনেক ব্যারিকেড ছিল বাট আমরা কিন্তু থামিনি আমরা স্টিল নাও আমরা কিন্তু ফিল্মই শুটিংই করছি সো আমাদের যে স্ট্রাগলিং ফিল্মের জন্য এটা হয়তো অনেকে ভালো করে জানেই না আমরা যে এখনো যে ফিল্মের জন্য যে গবেষণা বা ফিল্মের জন্য যে মিটিং এগুলো হয়তো অনেক কিছু খালি চোখে দেখাও যায় না সো এই যে শেয়ারিং বা দিনের পর দিন বা রাতের পর রাত আমরা এমন আছে রাস্তায় দাঁড়িয়ে আমরা দুজন হোল নাইট আমরা আড্ডা মারছি গল্প করতে করতে ভোর হয়ে গেছে পরে সকালবেলা আমি আর ইমন চিন্তা করলাম যে ওই রেস্টুরেন্টটা খুলুক আমরা ব্রেকফাস্ট করে বাসায় ফিরবো সো ধরো এখন তো একটা ফ্রেন্ডশিপের জায়গা থেকে তো একটা ফ্যামিলি বন্ডিং দেখা গেল যে আমার ফ্যামিলির সাথে ওর ফ্যামিলি একটা বন্ডিং তারপর এইটা ধরো অনেক কিছু ধরো অনেক টিপিক্যাল অনেক ক্রিটিক্যাল অনেক ইমোশনাল বিষয় শেয়ারিং হয় আমরা দুজন তো অনেক মানে ঝড় ঝাপটা অনেক কিছু একসাথে দেখা তো সো এটা নিয়ে আসলে কোনো ঝামেলা নেই এটা কিন্তু সত্যি কথা আমার গল্পটা শুনতেই খুব ভালো লাগছে কারণ একই ক্ষেত্রে কাজ করা এবং দুজনেই মডেলিং ক্যারিয়ারটাও পাশাপাশি সেই সাথে মুভি ইন্ডাস্ট্রিতেও পাশাপাশি মানে জেলাসি চলে আসাটা কম্পিটিশনটা সেই লেভেলের থাকাটা বা দুজনের মাঝে তৃতীয় পক্ষ চলে আসা তোমাদের মাঝে এরকম মানে আসলেও তোমরা আসতে দাও নাই এটা কিন্তু একটা এক্সাম্পল এটা খুব রেয়ার ওকেশন বাট আই মাস্ট সে যে এটা খুবই প্রেজওর্থি খুবই মানে এটা এত চমৎকার একটা সুইট স্টোরি আমি শুনছি যে আমার ভীষণ ভালো লাগছে বাট কম্পিটিশনের জায়গায় একটা ভালো কাজ যখন আসে দুজনের সামনেই তো এসেছে সমসাময়িক তোমরা কখনো এরকম হয়েছে যে কাজ নিয়ে কোনো দ্বন্দ্ব বা কিছু একটা না কাজ নিয়ে দ্বন্দ্ব হয়নি মানে আমরা তো যখন বাংলা লিঙ্কের পরে ইমন সিনেমা শুরু করলো তারপর আমি শুরু করলাম তারপর আমরা আবার একসাথে সিনেমাও করলাম তারপরে আবার একসাথে আমরা বিভিন্ন একটা চ্যানেলের ওপেনিং এ আমরা দুজন হোস্ট করলাম তারপরে আমি আর ইমন মিলে একসাথে ইভেন্ট অর্গানাইজেশন একটা খুলে বসলাম আমাদের একটা পেজ ছিল এবং সারা দিন রাত 24 ঘন্টা আমাদের অফিস ছিল রেস্টুরেন্টের ভিতরে আমরা সকালবেলা রেস্টুরেন্টে ঢুকতাম রাত মানে সর্বপ্রথম মানুষ ছিলাম আর সর্বশেষ পার্সন যে মানে আমরা দরজা বন্ধ করে যাওয়ার মতো সিচুয়েশন সো ওই যে বললাম যে স্ট্রাগলটা আমরা একসাথে অনেক এবং অনেক গল্প অনেক ঝড়ঝাপটা অনেক কিছু করেছি তো আসলে ওরকম কোনো মনে হয় না যে থার্ড পারসনও এসে জিনিসটা কোনো কিছু করতে পারে কারণ আমরা আমাদের ভিশনটা নিয়ে আমাদের মিশনটা নিয়ে আসলে আমরা সিরিয়াস ছিলাম আসলে কে বলে যে মিডিয়ায় রিয়েল ফ্রেন্ড হয় না তোমরা এত সুন্দর এক্সাম্পল আরো অনেক এক্সাম্পল এরকম সেট হতে থাকুক তবে আরো একটা ব্যাপার থাকে যে আমরা মিডিয়াতে দেখি ওর কাজ খেয়ে দেয় ওর কাজ খেয়ে দেয় এরকম অসংখ্য এক্সাম্পল আমি দেখেছি আমার চোখের সামনে সেখান থেকেও জানতে চাই যে এরকম কখনো প্যাচের কোনো কিছু তৈরি হয়েছিল দুজনের মাঝে না কাজ খেয়ে দেওয়ার মানে এখন পর্যন্ত কখনোই ঘটেনি আর এখন আমরা যেই সময়টাতে আছে ঘটার চান্সও নাই আসলে বড় হয়ে গিয়েছে যে ও কেন করলো ওটা আমাকে ঢুকতো এরকম কিছু হয়নি আমার মনে হয় আমার যেটা মনে হয় ইমন যখন মানে আফজাল ভাইয়ের সাথে মানে এতগুলো বিজ্ঞাপন করেছে ইমন আফজাল ভাই
আফজাল ভাই ওকে পছন্দ করতো, আফজাল ভাই কিন্তু ওকে অনেক বিজ্ঞাপন করেছে। মানে ইমনের ক্যারিয়ার মানে দাঁড়ানোর পেছনে, ইমন এই পজিশনে দাঁড়ানো আফজাল ভাই মানে একটা পার্সন। তারপরে ঠিক আমার জায়গা থেকে আমার মানে অমিতাভ ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমি অমিতাভ ভাইয়ের মনে 9টা বিজ্ঞাপন করছি। আমার মনে হয় যে মানে এত বিজ্ঞাপন বাংলাদেশের কোনো মডেলই করে নাই। মানে অমিতাভ ভাই একজনকে নিয়ে ক্লায়েন্টের রিকমেন্ডেশন বা ক্লায়েন্টের কারণ ছাড়া, ফোন ছাড়া কোনোদিন অমিতাভ ভাই সেকেন্ড পারসনকে নেয়। তবে আমার একটা ইন্টারেস্টিং ব্যাপার এখন মনে পড়ছে এই কথার পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে যে মানে আমি এবং নীরব তখন দুজনই আমরা স্ট্রাগল করছি বিজ্ঞাপনে। তখন তো বিজ্ঞাপনের একটা আলাদা একটা টাইম ছিল আসলে। তো ওই সময় দেখা গেল যে ক্লোজ আপের একটা বিজ্ঞাপন হলো, আমাদের একজন ফ্রেন্ড ও সারা রাজীব সারা বাংলাদেশের বড় বড় করে বিলবোর্ড, আর আমরা দুজন দ্বারা আমাদের কি রকম হবে কখনো, বা আমরা ভাবছিলাম, মানে আমরা এইভাবে শেয়ার করতাম আসলে। না রাজীব যেই বিজ্ঞাপনের ইয়ে ছিল মানে মেইন লিড, আমি আর ইমন কিন্তু এটা পাসিং ছিল। পাসিং ছিল মানে ওইটা আমাদের ডিফোকাস, আমাদের দেখা যায়নি, এরকমও গল্প আছে। তো এরপরে কেউ বাংলা লিংক করলো, ওটা করার পরে ওইটা যখন খুব ভালো ক্লিক করলো, ঠিক পরে বিজ্ঞাপনে আবার আমরা একসাথে আবার ওইটা আমারটাও ক্লিক করলো। সো এই যে একসাথে তারপর মানে সবাই মানে অন্যান্য বিজ্ঞাপন, তখন আমরা সব মানে বড় বড় কোম্পানিতে বিজ্ঞাপন স্টার্ট করলাম আর কি। সুন্দর। আমি আসলে যতই শুনছি এবং আমরা ঘুরে ফিরে কিন্তু দেখা গেল একই কোম্পানিতে দুজন, মানে ওকে নিল, দুদিন পর আবার আমি জয়েন করলাম বোটানিকার আমরা ওয়ালটনের কাজ করেছি। সো দুদিন পর দেখা গেল যে একসাথেই হয়ে গেছে দিন শেষে আর কি। এটা খুবই আসলে ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগছে। কারণ আই উইশ যে আমি এরকম ট্রু ফ্রেন্ড হতে পারি কারো, বা হতে পারবো। তোমার কোনো ফ্রেন্ড নেই? অবশ্যই আছে, বাট এতগুলো বছর টিকে থাকার মানে স্পেসিফিক একজনের নাম বলতে পারো? তুমি চাইলে অ্যাড হতে পারো। অবশ্যই বলতে পারি, আমাদের দুজনের সাথে তুমি চাইলে অ্যাড হতে পারো। অবভিয়াসলি, বাট অনেক বছর হয়ে গিয়েছে, তো তোমাদের ফ্রেন্ডশিপটা টিকে রাখাটাও কিন্তু অনেক কঠিন। প্রবলেমটা যেটা হচ্ছে কি, যে আমি ইমন এটা আসলে টিকিয়ে রাখার জন্য কোনো কিছু করিনি। মানে ছেড়ে দাও, জাস্ট লেট ইট গো, দ্যাটস ইট। এই যে ধরো এখন মানুষের মধ্যে কন্ট্রোভার্সি অনেক বেশি, মানুষ আসলে এই ধরনের চটকদার অনেক কিছু চায়, জানতে চায়, বুঝতে চায়, ভাইরাল কন্টেন্ট অনেক বেশি, মানুষের মধ্যে এই টেন্ডেন্সিটা অনেক বেশি। সেই জায়গায় তোমরা একটু স্রোতের বিপরীতেই চলো। কখনো কি ভাইরাল ইস্যু হয়েছো, বা এটার এক্সপেরিয়েন্সটা কেমন ইমন? আমার কাছে মনে হয় যে সবসময় স্রোতে গা ভাসানোটা উচিত না আসলে। মানে আমি স্রোতে যদি সবসময় গা ভাসিয়ে দেই, মানে ইউ আর টকিং অ্যাবাউট দ্য ভাইরাল ইস্যুস, রাইট? সো এটাই যদি ইস্যুস হয়, তাহলে আমি বলবো যে আমাদের মানে আমাদের দেশে ভাইরাল ইস্যুসকে কেন্দ্র করে যেভাবে হাইলাইটেড করা হয়, এই ধারণাটাই আমার কাছে ভালো লাগছে না। বিকজ অফ আমি যদি আবার পাশের দেশে যাই, আমি যদি কলকাতাতেও যাই, বা ইভেন আমি যদি বলিউড যাই, তামিল যাই, বা হলিউডে যাই, পৃথিবীর কোনো দেশে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে এত আলোচনা হচ্ছে না। এবং ভাইরাল কন্টেন্ট এত সস্তা হচ্ছে না। ইভেন আমি ওই যেটা বলছি খুব ভালো পয়েন্ট। আমি ওদেরকে নিয়ে এত আলোচনা নাই, এত আলোচনা। মানে আমি যে পাশের দেশে যাই, জাস্ট কলকাতা বা শিলিগুড়িতেও যদি যাই, ওদেরও তো একটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রি আছে। সো সেখানে ভাইরাল জিনিস নিয়ে কখনো মানে আমার কাছে মনে হয় যে শিক্ষা এবং শিক্ষিতর মধ্যে একটা ব্যাপার আছে। সো আমি জানি না যে ভাইরালদেরকে নিয়ে এত হাইলাইট করার কি আছে। আমি একদম অকপটেই বলছি যে মানে ধরেন আমাদের নাটকেও যা হচ্ছে, মানে আমাদের তো নাটকে একটা স্বর্ণযুগ ছিল আসলে। মানে আমরা ছোটবেলা দেখতাম বাকের ভাইয়ের নাটক, অয়ময়, বা আরো সুন্দর সুন্দর নাটক ছিল। তো এখন আমি যেই ধরনের নামগুলো দেখতে পাই, বা ওগুলো নাকি 5 মিলিয়ন ভিউজ হয়। সো কালকে যদি আমি ইমন এই স্টুডিওতে এত সুন্দরভাবে না এসে আমি যদি কালকে লুঙ্গি পরে ঢুকি, বা আজকে লুঙ্গি পরে ঢুকতাম, বা অন্য একটা গেটআপ নিলাম, তাহলে নিশ্চয়ই আমার ভিউজটা বেশি হতো। সো এই জিনিসটাকে আমরা প্রমোট করছি, আমরা মনে বেশি সবাই মিলেই প্রমোট করছি। সো আমার মনে হয় যে আমাদের পুরো বাংলাদেশে, আমি যদি উল্টো প্রশ্নটাই করি, তুমি আজকে খুব দামি একটা ঘড়ি পরে এসেছো, তুমি শোতেই বলছো যে তুমি চিত্রনায়ক ইমন, তুমি এত দামি একটা ঘড়ি পরেছো, তোমার ব্লেজারটার দাম এত বেশি, তোমার টি শার্টটা এখান থেকে তুমি কিনেছো, হোয়াট অ্যাবাউট দ্যাট? সেটাও কিন্তু ভাইরাল হচ্ছে। আমি সেটাই বলছি যে মানে এই যে টেন্ডেন্সি গুলো, ধরো তুমি আমাকে অনেক সুন্দর সুন্দর নাইস কোয়েশ্চেন করতে পারো, সো দায়ভার তোমারও আছে বিকজ অফ মানে দায়ভার শুধু আমার বা ওর এরকম না, দায়ভার তোমার মধ্যেও আছে বিকজ অফ তুমি আমাকে কোশ্চেনটা করছো, মানে প্রশ্রয় দেয়া আসলে। তুমি যদি আমাকে এখন চাচ্ছি না, আমি তোমাকে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি, আমি কোশ্চেনটা করতে চাচ্ছি না, তুমি আমার গেস্ট, তুমি আমাকে বলছো শ্রাবণ্য তুমি তো আজকে আমার ঘড়িটার দাম জিজ্ঞেস করলে না, তুমি কি জানো আজকে আমি কোটটা কোত্থেকে পরে এসেছি?
ওইটা তাহলে যে চাচ্ছে এটা হচ্ছে তার একটা টেন্ডেন্সি, কিন্তু আমার মনে হয় যে দায়ভারটা সবারই আসলে, মানে আমাদের যদি এটা এখনই স্টপ না করি তাহলে অনেক ইন দ্য লং রানে যে আমরা একসময় সবাই মিলে থেমে যেতে হবে। আসলেই তাই, এটা খুবই অ্যালার্মিং এবং এটা নিয়ে এজন্যই কথা বলা। আমরা কোনো নাম মেনশন করছি না, কিন্তু আমরা জানি যে কি নিয়ে কথা বলছি। আমি যেটা বলছিলাম যে দেখো আমরা দুজন বা আমাদের দুজনের এক্সাম্পল দেই যে আমরা দুজন যেভাবে স্ট্রাগল করে মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিন্তু আজকে এই ফিল্ম এসেছি। আমরা প্রথম ফটোশুট করতাম, মডেলিং এর ফটোশুট হতো। হ্যাঁ, পাসিং শটের কথাও বলে তোমরা। না পাসিং শট না, মানে ফটোশুটই হচ্ছে ধর বিভিন্ন হাউসের ফটোশুট করে আমরা মডেলিং করছি। তারপরে আমরা ছবি জমা দিয়েছি, ঘুরেছি অনেক জায়গায়, আমরা মডেলিং করেছি, আমরা কিছুদিন নাটক করেছি, আমরা র্যাম্পে হেঁটেছি, আমরা ফিল্ম করেছি, স্টিল আমরা ফিল্ম করছি। সো এই যে 12-14টা বছর, এখন ধরো তুমি একটা ঘটনা ঘটে তুমি 2 দিন উল্টাপাল্টা কথা বলে তুমি যে ভাইরাল হচ্ছ, ওইটা দেখে তোমাকে একজন ফিল্মে নিচ্ছে, তাহলে তোমার যে ব্যাকগ্রাউন্ডটা তো তৈরি হলো না। সো তুমি কিন্তু যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারবে যে কোনো সময়, সেটা তোমাকে দিয়ে সম্ভব, যেটা আমাদেরকে দ্বারা সম্ভব না আসলে। ইভেন তুমি আমি যদি সাকিব ভাইয়ের কথাও বলি, ওনারও তো একটা ব্যাকগ্রাউন্ড উনি পার হয়ে এসেছে, দেখবা উনি কখনো ভাইরাল টেন্ডেন্সিতে হাঁটে না, কিন্তু যারা প্রকৃত আর্টিস্ট তারা কখনো ভাইরাল ইস্যুতে হাঁটবে না আমার মনে হয়। ওভার এক্সপোজড হলে যেটা হয়। আমি আবার মানে এই সবকিছু শেষ করে মানে একদম শেষ দিকে যদি আমরা ভাইরাল ইস্যুটাকে টানি, সেটা হচ্ছে যে কারণ আমার আর ইমনের যে গল্পটা বলছিলাম এটার মধ্যে আসলে কি আমাদের কিন্তু আমরা কম্পিটিশনটা ছিল কাজ নিয়েই, আসলে অন্য কোনো কিছু নিয়ে কিন্তু কোনো বদারেশন ছিল না। যদি বদারেশন থাকতো তাহলে আসলে হয়তো আমি আর ইমন অন্য ডিসিশন নিতাম, অন্য ভুল কাজ করতাম, এটা করতাম ওইটা করতাম, কিন্তু ক্যারিয়ারের জায়গাটায় মানে মানে প্ল্যানিংয়ে একটা ছিল যে আমরা কাজটা এন্ড অফ দ্য ডে কাজটা করি, সেটা প্রপার ওয়েতে, সেটা ভালোভাবে অডিয়েন্স যেই নীরব যে ইমনকে দেখতে চায়, যেভাবে দেখে পছন্দ করে, যে ভালোবাসার মানুষ বানিয়েছে, ঠিক ওইভাবেই দেখাতে চাই আমরা। অতটুকু স্ট্রাগল, আর কিছু না। খুব ভালো লাগে। আর তোমার কি মনে হয় না যে ভাইরাল মানে এখন যেহেতু আমরা এখনো কাজ করছি, তার মানে আমরা এখনকার জেনারেশন বা এখনকার টাইমটাকেই ফলো করতে হয় আমাদের কাজ করতে গেলে। বাট ভাইরাল তো একটা ইস্যুস, এই ইস্যুসের মধ্যে তো আমরা সবাই আছি আসলে আলটিমেটলি। কিন্তু তোমার কি মনে হয় না যে আমরা চাইলেও ভাইরাল, আমরা জানি কিভাবে ভাইরাল হতে হয়, আমরা কখনো চাই নাই আসলে, আমাদের ইচ্ছাই করে না। বললাম যে না চাইতেও তোমাদেরকে অনেক সময় অনেক সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। সো আমরা চাই না, আমাদের ফোকাস থাকে যে ও যেমন বলতেছে আমাকে আমি একটা গল্প রেডি করছি, আমি আবার কয়েকদিন চিন্তা করলাম আমার তো ভালো গল্পে কাজ করতে হবে আসলে। সো কম্পিটিশনটা আসলে এইখানেই আমাদের মধ্যে। তাই তো হওয়া উচিত, কম্পিটিশনটা খুবই হেলদি এবং সেই সাথে স্ট্রাকচারাল হতে হবে, তাহলে কিন্তু কাজের জায়গায় কাজ থাকবে, ফ্রেন্ডশিপের জায়গায় ফ্রেন্ডশিপ থাকবে। ওয়েল, আমার খুবই ভালো লাগছে আসলে, একের পর এক আমি ইস্যুসগুলো নিয়ে আসছি এবং আমার কাছে সবকিছু খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে, বা দর্শকরাও বুঝতে পারছে যে এত সুন্দর, এত মানে নেগেটিভিটির মাঝে এত সুন্দর একটা জিনিসও হতে পারে। আরও গল্প হবে, আড্ডা হবে। এবার সময় হলো আরেকটা বিরতির। দর্শক, কেমন লাগছে আজকের এই দুজনের ফ্রেন্ডশিপ? আসলে সত্যি কথা বলতে কি, আমাদের মিডিয়ায় এত কিছুর মাঝে পিওর ফ্রেন্ডশিপ যে থাকে তার জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে এই দুজন। আমার তো ভীষণ ভালো লাগছে এই আড্ডাতে ছোট্ট একটা বিরতি নিব, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবেন। দেখছিলেন রংধনু গ্রুপ প্রেজেন্টস স্টার আড্ডা, পাওয়ার্ড বাই রামাদা বাই উইন্ডহাম। ইট পাথরের শহরে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রিফ্রেশমেন্ট দরকার, বুঝতে পেরেছো? এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। দেখো ভিউটা। ওয়াও, তাই তো। সারপ্রাইজ! হ্যাপি অ্যানিভার্সারি বাবা। রামাদা বাই উইন্ডহাম, কলাতলি, কক্সবাজার। রামাদা রংধনু গ্রুপের ও জেসিকা গ্রুপের একটি প্রতিষ্ঠান। Once again, welcome back. This is me, Sravana Tauhida, and you are watching Rangdhanu Group presents Star Adda, powered by Ramadha by Windham. আমি শ্রাবণ আছি এবং আমার সাথে আছেন খুব ভালো বন্ধু দুজন, চিত্রনায়ক নীরব এবং ইমন। দুজনকে আরো একবার স্বাগত। সত্যি কথা জানো, তোমাদের সাথে এতগুলো বছর এত শো করেছি, এই শোটা করে আমার অন্যরকম ভালো লাগা কাজ করছে। এবং গল্প আড্ডায় আমরা শেষের দিকে চলে এসেছি। এবার আমি কিছু ঝটপট প্রশ্ন করব,
ঝটপট উত্তর দিবে, তারপরে হচ্ছে ঈদ কাটাবো আবারও আমরা ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝে। সো দুজনের কাছেই প্রথম প্রশ্ন, প্রথম উপার্জন কত ছিল? 4000 টাকা। 4000। তোমার? 2000 টাকা। কি করেছিল টাকাটা? অনেক কিছু করেছি, ফ্রেন্ডসদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছি, আম্মাকে দিয়েছিলাম, মানে আম্মাকে দিয়েছিলাম বলতে আম্মা এই টাকাটা রাখো, এমনি খুশি হয়েছে, অনেক খুশি হয়েছিলাম। তারপরে আড্ডা মারলাম, ঘুরলাম, যা ইচ্ছা তা করেছি আর কি। 4000 টাকা আমার কাছে অনেক অনেক টাকা ছিল ওই মুহূর্তে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোটা কিরকম, মানে নার্ভাসনেস ছিল নাকি এক্সাইটমেন্ট ছিল? প্রথম ক্যামেরা না শুধু, এরপরে 2 বছর পুরোটাই নার্ভাসনেসে কেটেছে। মানে আমি যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, কোনো মঞ্চ থেকে আসিনি, কোনো ট্রেনিং ছিল না, হুট করে একটা ছেলে এসে ক্যামেরার সামনে, সো এটা মানে ধাতস্থ হতেও তো অনেকদিন টাইম লেগেছে আসলে। প্রথম ঈদি কত পেয়েছিলে? 5 টাকা বা 2 টাকা। 5 টাকা। ওয়াও। তুমি? ওরকমই নতুন কচকচা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এখন কত 20 টাকা। হাই বড় সবচেয়ে যে বেশি দিয়েছিল সে দিয়েছিল 20 টাকা। এখন কত পাও? এখন পাই না আসলে। একদমই পাও না। তুমি? আমি পাই শ্বশুর বাড়ি থেকে। কত টাকা? না ভালো, 5-10 হাজার টাকা। শ্বশুর বাড়িতে একটু বেশি দেয়। দিতে হয় কত? না জামাই তো ভালো, এই জন্য আর কি। 5-10 হাজার দেশ, মানে শালীদের টাকা দিতে হয় না? হ্যাঁ, দিতে হয় কত? দিতে হয় না, আমার তো জাস্ট একটাই শালা, সো কমের উপরে সেরে ফেলি। কমের উপরে সেরে ফেলি। আর তুমি? ওই যে মানে শ্বশুরবাড়ির কথা হিসাব করলে তো পাই, আবার দেই, যারা ছোট আছে সবাইকে দিতে হয় আসলে। ওকে। প্রথম আসলে গিফট পাওয়া, খুবই সারপ্রাইজিং গিফট হতে পারে, বা প্রথম না, যে কোনো গিফট খুবই স্পেশাল, সেটা কি ছিল? আমার ওয়াইফের কাছ থেকে পেয়েছিলাম, মানে যখন রিলেশনশিপে ছিলাম, ঘড়ি। ওয়াও। পারফিউম। পেয়ে গেলাম। তোমার সারপ্রাইজিং গিফট বা এমন একটা গিফট যেটা স্মরণীয়? মানে আমার জন্ম, এটাই তো একটা স্মরণীয়, মানে মার থেকে একটা গিফট। ওটা তো তোমার মনে নাই? মনে নাই। মানে আমি যদি গিফটের কথাই বলি তাহলে কি বলবে? এটাই। আজকে গিয়ে গিফট করো। না অনলাইন। অনলাইন করলেও তো মানে এটা কি মেরে দিয়েছো নাকি গিফট করেছে? ওখানে লেখা থাকে সব। আচ্ছা। আমার মনে নাই আসলে। না ওইটা আসলে মনে পড়ছে না এই মুহূর্তে। মেরে দেওয়ার মতোই একটা ব্যাপার হলো, বাট এটাই 50 টাকা ডিম 185। যদি বেছে নিতে বলি একটাকে, ওমেগা আরো বেশি। 185 to 22। ডিমটা দেখো। হ্যাঁ, খুব ভালো একটা কাজের খাবার, ওটা মনে আছে। তুমি দুজনের দাম বলে আলু না 150 টাকা ডজন। থাকলে আরেকজন বাদ পড়বে, তখন কি করবে? হ্যাঁ ঠিকই আছে, সবগুলো অ্যানসারই ঠিক আছে। হ্যাঁ, মোটা আমি ধরে নিচ্ছি ঠিক আছে। আলু পেঁয়াজ সবের মনে নাই। গরুর মাংস 900 টাকা মনে। এখন একটা কাজ করলে আমি টাকা পাবো। তুমি মাঝখানে গরু বিক্রি করে মানুষ কোটি হয়ে গেল, তখন একটা ভাইরাল ইস্যু দাও। ভাইরাল ইস্যু। হ্যাঁ, ওইটাতে যদি আমি বাদ পড়ে যাই, গরুর মাংস কত হবে? 800 থেকে 850 এরকম। খুব অনেস্ট আসলে, এরকম বল অ্যানসারই চাই। ওইটা নিয়ে আমি মাথায় ঘামাতে চাই না। ধরা পড়েছো? ভাবির কথা বাদ দিলাম। না আমি একটাই করে এটাই ধরাকে বিয়ে করে ফেলছি। কার কাছে ধরা খেয়েছে? না ধরা খেই না, মানে প্রেম করছি, স্ট্রেট বাসাতে যেয়ে বসছি, তারপর বিয়ে একটা প্রশ্ন করি। হয়েছে। ধরো আচ্ছা, আর তোমার হাতে সুযোগ আছে, তোমার পরিবারের বাইরে সবাই জানে কাউকে প্রেমের ব্যাপারে একটু উদাসীন উদাসীন ছিলাম আর কি। ও যাকে প্রেম করছে ওর সাথে বিয়ে করে ফেলছে। জানি তো, তুমি কাকে বিয়ে তো পুরো সিনেমাকে হার মানিয়েছে। আমি একটু প্ল্যানিং ছিল এরকম ছোটবেলা থেকে যে এরকম। না আমি পরিবারের বাইরে বলেছি, এটা পরিবারই, মা বাবা তো পরিবার। আমি চিঠি লিখিনি, বাট আমি যখন কলেজ লাইফে পড়তাম, মানে ধরো যে আমার কাজিনরা একজন ছিল, ও সবার চিঠি লিখতো, তো আমি জানতাম না ও যে চিঠি যে ওই মেয়েদের কাছে দিয়ে আসতো। ভাবতো আমি দিয়েছি, বাট সব তো ইমোশনাল, আমি জানি না বাবা তুমি এত ইমোশনাল। সো ও আসলে লিখতো সব, ওই আসলে সবার চিঠি ওই লিখতো 10-12 জন। প্র্যাকটিক্যাল একটা জীবনে দেখবে না, একটা ভিন্ন মনে হয় না। পরিবারের বাইরে তোমার আরেকজন ব্যক্তি প্রয়োজন ম্যাটার করে না, আমার মনে হয় না। এটা না খুব জাতি ছিল। না এটা ভালো প্রশ্ন, আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আসলে দিছি কিনা। না এটা সবচেয়ে আজকের সবচেয়ে না ইমন আমাকে
একটা ইমনের একটা শার্ট এখন আমার কাছে আছে, ব্ল্যাক কালার একটা শার্ট দিছি। রাইট রাইট। না 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 পরে আমি কোন একটা শোতে মানে আমার একটা ব্ল্যাক শার্ট দরকার, ইমন আমার ব্ল্যাক শার্ট নিয়ে গেছে, পরে ওইটা ও আবার পুরো ইনটেক একদম পুরো বসে তুই এটা পর, এটা পরে আমার প্রোগ্রাম শেষ করে আমি বলছি তুই এটা নে, বলছ না তুই রেখে দে। না ওইটা আসলে ওই গিফট হলো না, এটা মেরে দেওয়া দিয়ে একটা ব্যাপার হলো, বাট এটাই মানে যেটা ছাড়া আমার প্রশ্নটা হচ্ছে যেটা ছাড়া তুমি আসলে চিন্তাই করতে পারো বলি একটা কাজ আনলিমিটেড। আচ্ছা একটা সিচুয়েশন ক্রিয়েট করছি তোমাদের সাথে, খুব ভালো একটা কাজের অফার আসলে, আমি তোমাকে বনবাসে পাঠাচ্ছি তোমাদের দুজনকে, একজন থাকলে আরেকজন বাদ পড়বে। আরে এটা তো অনেকবার হয়েছে, এটা তো ডিরেক্টরি ডিসিশন নেবে, ডিরেক্টরি ডিসিশন না, এরকম হয় মাঝে মাঝে হয়। মানে প্রত্যেকদিন তসবিহ জায়নামাজ ছাড়া তুমি চিন্তাই করতে পারো আমার হাতে কি ডিসিশন আসবে? মানে দেখো এখন একটা কাজ করলে আমি টাকা পাবো, ইটস মাই জব রাইট, তো আমি ওইটা কাজটা করব, আমি তো জানি না যে ওকে নিচ্ছে কিনা, আবার ওইটাতে যদি আমি বাদও পড়ে যাই, ওকে যদি নেয় ডিরেক্টর, তো এটাতে রাগ করা অভিমান করার কিছু না। ও হচ্ছে ছোটবেলা থেকে তুমি মনে হয় এরকম না, ইভেন মানে ওইটা নিয়ে আমি মাথায় ঘামাতে চাই না আসলে। এমন আমার আর ইমনের মধ্যে এমন হয়েছে যেটা সেটা হচ্ছে যে একই ডেটে ইমনের একটা কাজ আছে, ইমন বলছে তুই এটা কর, অথবা আমি ফোন করে বলবো যে তুই করে ফেল, তুই এটা করে ফেল, অথবা আমি আমিও সেম। কোনো ইচ্ছে আছে বা একটা ড্রিম থাকে না যে আমি তার সাথে হয়তো যদি কখনো কাজ করতে পারি, সেটা অ্যাক্টর হতে পারে, অ্যাক্ট্রেস হতে পারে, দুজনের কাছেই জানতে চাই। মানে বেঁচে নেই সুচিত্রা সেন। সুচিত্রা সেন, তুমি? মানে ওনার সাথে কি মানে আমার নায়িকা হিসেবে না, মানে কাজ করার ইচ্ছে, সেটা নায়িকা হিসেবে হতে পারে বা আমার শাবানা ম্যাডামের সাথে কাজ করার খুব মানে ইচ্ছে ছিল, ড্রিমই ছিল। হ্যাঁ, কারণ ওনার এত কাজ দেখেছি, বাট আনফরচুনেটলি হোক আমি ফিল্মে আসার অনেক আগেই উনি। তোমাদের পরে যারা কাজে এসেছে তাদের মধ্য থেকে সবচেয়ে সম্ভাবনাময় একটা নাম যদি আমি জিজ্ঞেস করি, চিত্রনায়ক একটা চিত্রনায়িকা, কার নাম নেবে? মানে আমাদের পরে আসলে বলতে কি, মানে ফিল্মটা এখন এমন জায়গায় আছে যে আমাদের পরে আমাদের আগে যারা ছিল তারা এখনো আছে, আমাদের পরে যারা আছে তারা এখনো আছে। লাইক আমাদের আগে সাকিব ভাই এখনো আছে, এভারগ্রিন। আমাদের অনেক আগে ফেরদৌস ভাই কাজ করছে। তোমার কি একমত? বাহ, তোমাদের দুজনের সাথে কথা বলে আমি তো আসলে ইমপ্রেস। তোমাদেরকে বলা যায়, বলে মানুষজন তোমরা হচ্ছে দুটো দেহ দুটো মাথা কিন্তু আত্মা এক। তোমাদের অ্যানসার এক, তোমাদের না মানে আসলে আমরা যেগুলো বলি সেগুলো লজিক্যালি বলি, এর জন্য মানুষের পছন্দ আসলে। ভাই তোমাদের সাথে মনে হয় ডিবেটেও পারা যাবে না, এবং দুজনের মানে পলিটিক্সের ফিউচারটা খুব উজ্জ্বল আমি বুঝতে পারছি। না তারপরও দর্শকদের জন্য ঈদই চেয়েছি, দিলে না আমাকে, তাই না? তো দর্শকরা তো একটু হলেও ঈদের আনন্দটা মনে হয় ফিকে হয়ে যাচ্ছে, আমি সেজন্য চেষ্টা করছি, বুঝছো, আমার একটা দায়িত্ববোধ বলে আছে, তাই না? কথা এরকম একটা কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মানে দর্শকের ঈদই চেয়েছো, সো দর্শকের জন্য আমার মনে হয় যে সবচেয়ে বড় ঈদই হচ্ছে যে এবার ঈদে অনেকগুলো ছবি আসছে, অনেকগুলো না, আমার মনে হয় যে যেই ছবিটা আসবে সেই ছবিগুলো হলে যেয়ে দেখবেন এবং এনজয় করবেন, সেটাই বড় ঈদই। আর হচ্ছে আমাদের ছবিও সামনে আসবে, আমাদের বেশ কিছু ছবি আছে। সো আমার স্পেশালি আমার একটা ওয়েব ফিল্ম আসবে, ওইটা আমি দর্শকের জন্য একটা চমক হিসেবে, একটা ঈদ হিসেবে রেখে দিলাম। বাহ, চমৎকার। সবাইকে ঈদ মোবারক, এবং ঈদের যে খুশি, এই খুশিটাকে আসলে আমরা সবাই এনজয় করতে পারি না, এবং আমরা চাই যে যেখান থেকে প্রবাসীরা যখন যেভাবে দেশকে মিস করে, সেই মিস করাটা সত্যিই খুব মানে ভালো লাগে, এবং সত্যি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তাদের কথা চিন্তা করলে, যে আমরা পরিবারকে নিয়ে অনেক সময় অনেক ফিল করি, বাট তারা আসলে কেমন ফিল করে সেটা বুঝি। সো অবশ্যই তাদের জন্য ভালোবাসা এবং তাদের জন্য দোয়া, এবং তাদের জন্য আমাদের সবসময় ঈদের শুভেচ্ছা থাকবে। থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজকের মতো অবশ্যই বিদায় নিতে চাই, তবে বিদায় নিতে নিতে আমি যে কথাটি বলতে চাই, ট্রু ফ্রেন্ডশিপ হচ্ছে একটা বিউটিফুল ফ্লাওয়ারের মতো। আসলে এটার ফ্রেগ্রেন্স সবাই নিতে পারে না, যাদের মধ্যে অনেস্টি রয়েছে, যাদের মধ্যে আসলে সত্যিকার অর্থে ভালোবাসার টেন্ডেন্সি রয়েছে, তারাই পারে। এই ফ্রেন্ডশিপগুলো বেঁচে থাকুক, এটি বলতে চাই। কোনো ধরনের নোংরামি, কোনো ধরনের তৃতীয় পক্ষ বা কোনো ধরনের জেলাসি যেন সেটাকে নষ্ট না করে দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, ঈদ সবার অনেক ভালো কাটুক, ঈদ মোবারক।